রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। বরেন্দ্রভূমে ভূতনাথ নামে গ্রাম। সেইখানে প্রফুল্লমুখীর শ্বশুর বাড়ি। প্রফুল্লের দশা যেমন হোক, তাহার শ্বশুর হরবল্লভবাবু খুব বড় মানুষ লোক। তাহার অনেক জমিদারি আছে। দোতলা বৈঠকখানা, ঠাকুরবাড়ি, নাটমন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুর, প্রাচীরে বেড়া। সে স্থান প্রফুল্লমুখীর পিত্রালয় হইতে 6 ক্রোশ। 6 ক্রোশ পথ হাঁটিয়া মাতা ও কন্যা অনশনে বেলা তৃতীয় প্রহরের সময় সেই ধনীর গৃহে প্রবেশ করিলেন। প্রবেশকালে প্রফুল্লের মার পা ওঠে না। প্রফুল্ল কাঙালের মেয়ে বলিয়া যে হরবল্লভ তাহাকে ঘৃণা করিতেন, তাহা নহে। বিবাহের পরে একটা গোল হইয়াছিল। হরবল্লভ কাঙাল দেখিয়াও ছেলের বিবাহ দিয়াছিলেন। মেয়েটি পরম সুন্দরী, তেমন মেয়ে আর কোথাও পাইলেন না, তাই সেখানে বিবাহ দিয়াছিলেন। এদিকে প্রফুল্লের মা কন্যা বড় মানুষের ঘরে পড়িল, এই উৎসাহে সর্বস্ব ব্যয় করিয়া বিবাহ দিয়াছিলেন। সেই বিবাহতেই আর যাহা ছিল সব ভস্ম হইয়া গেল। সেই অবধি এই অন্যের কাঙাল, কিন্তু অদৃষ্টক্রমে সে সাধের বিবাহে বিপরীত ফল ফলিল। সর্বস্ব ব্যয় করিয়াও, সর্বস্ব তার আর কত টাকা, সর্বস্ব ব্যয় করিয়াও সে বিধবা স্ত্রীলোক সকল দিক কুলান করিতে পারিল না। বরযাত্রদিগের লুচি মণ্ডায় দেশ কাল পাত্র বিবেচনায় উত্তম ফলাহার করাইল, কিন্তু কন্যা যাত্রগণের কেবল চিরাদই। ইহাতে প্রতিবাসী কন্যাযাত্রীরা অপমান বোধ করিলেন, তাহারা খাইলেন না, উঠিয়া গেলেন। ইহাতে প্রফুল্লের মার সঙ্গে তাহাদের কোন্দল বাঁধিল। প্রফুল্লের মা বড় গালি দিল। প্রতিবেশীরা একটা বড় রকম শোধ লইল। পাক স্পর্শের দিন হরবল্লভ বেআইনের প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করিলেন, তাহারা কেউ গেল না। একজন লোক দিয়া বলাইয়া পাঠাইল যে, যে কুলটা জাতিভ্রষ্টা, তাহাদের সঙ্গে হরবল্লভবাবুর কুটুম্বতা করিতে হয় করুন, বড় মানুষের সব শোভা পায়। কিন্তু আমরা কাঙাল গরিব, জাতি আমাদের সম্বল, আমরা জাতিভ্রষ্টার কন্যার পাকস্পর্শে জলগ্রহণ করিব না। সমবেত সভা মধ্যে এই কথা প্রচার হইল। প্রফুল্লের মা একা বিধবা, মেয়েটি লইয়া ঘরে থাকে। তখন বয়সও যায় নাই, কথা অসম্ভব বোধ হইল না। বিশেষ হরবল্লভের মনে হইল যে বিবাহের রাত্রে প্রতিবেশীরা বিবাহ বাড়িতে খায় নাই। প্রতিবেশীরা মিথ্যা বলিবে কেন? হরবল্লভ বিশ্বাস করিলেন, সবার সকলেই বিশ্বাস করিল। নিমন্ত্রিত সকলেই ভোজন করিল বটে, কিন্তু কেহই নববধূর স্পৃষ্ট ভোজ্য খাইল না। পরদিন হরবল্লভ বধূকে মাত্রালয় পাঠাইয়া দিলেন। সেই অবধি প্রফুল্ল তাহার মাতা তাহার পরিত্যাজ্য হইল। সেই অবধি আর কখনো তাহাদের সংবাদ লইলেন না। পুত্রকেও লইতে দিলেন না। পুত্রের অন্য বিবাহ দিলেন। প্রফুল্লের মা 2-1 বার কিছু সামগ্রী পাঠাইয়া দিয়াছিল, হরবল্লভ তাহা ফিরাইয়া দিয়াছিলেন। তাই আজ সে বাড়িতে প্রবেশ করিতে প্রফুল্লের মার পা কাঁপিতেছিল। কিন্তু যখন আশা হইয়াছে, তখন আর ফেরা যায় না। কন্যা ও মাতা সাহসে ভর করিয়া গৃহমধ্যে প্রবেশ করিল।
তখন কর্তা অন্তঃপুর মধ্যে অপরাহ্নিক নিদ্রা সুখে অভিভূত। গৃহিণী অর্থাৎ প্রফুল্লের শাশুড়ি পা ছড়াইয়া পাকা চুল তুলাইতেছিলেন। এমন সময় সেখানে প্রফুল্ল ও তাহার মা উপস্থিত হইল। প্রফুল্লের মুখে আধ ঘোমটা টানা দিয়াছিল। তাহার বয়স এখন 18 বৎসর। গৃহিণী ইহাদিগকে দেখিয়া বলিলেন, তোমরা কে গা? প্রফুল্লের মা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, কি বলিয়াই বা পরিচয় দিব? গিন্নি কহিল, কেন, পরিচয় আবার কি বলিয়া দেয়? প্রফুল্লের মা বলিল, আমরা কুটুম্ব। গিন্নি কহিল, কুটুম্ব? কে কুটুম্ব গা? সেখানে তারার মা বলিয়া একজন চাকরানী কাজ করিতেছিল। সে দুই একবার প্রফুল্ল দিগের বাড়ি গিয়াছিল, প্রথম বিবাহের পরেই। সে বলিল, ও গো চিনেছি গো, ও গো চিনেছি, কে, বেয়ান? সেকালে পরিচারিকারা গৃহিণীর সম্বন্ধ ধরিত। গিন্নি কহিল, বেয়ান? কোন বেয়ান? তারার মা বলিল, দুর্গাপুরের বেয়ান গো, তোমার বড় ছেলের বড় শাশুড়ি। গিন্নি বুঝিলেন, মুখটা অপ্রসন্ন হইল, বলিলেন, বসো। বেয়ান বসিল। প্রফুল্ল দাঁড়াইয়া রহিল। গিন্নি জিজ্ঞাসা করিলেন, এ মেয়েটি কে গা? প্রফুল্লের মা বলিল, তোমার বড় বউ। গিন্নি বিমর্ষ হইয়া কিছুকাল চুপ করিয়া রহিলেন। পরে বলিলেন, তোমরা কোথায় এসেছিলে? প্রফুল্লের মা বলিল, তোমাদের বাড়িতেই এসেছি। গিন্নি জিজ্ঞাসা করিল, কেন গা? কেন আবার? আমার মেয়ে কি শ্বশুর বাড়িতে আসিতে নাই? আসিতে থাকিবে না কেন? শ্বশুর শাশুড়ি যখন আনিবে তখন আসিবে। ভালো মানুষের ছেলে মেয়েরা কি গায়ে পড়ে আসে? শ্বশুর শাশুড়ি যদি 7 জন্মে নাম না করে, না আমি যদি না করে, তবে আশা কেন? খাওয়াই কে? আমি বিধবা অনাথিনী, তোমার বেটার বউকে আমি খাওয়াই কোথা থেকে? গিন্নি কহিল, যদি খাওয়াইতেই পারিবে না তবে পেটে ধরেছিলে কেন? তুমি কি খাওয়া পড়া হিসেব করে বেটা পেটে ধরেছিলে? তাহলে সেই সঙ্গে বেটার বউয়ের খোরাক পোশাকটা ধরিয়া নিতে পারো নাই? মোলো, মাগি বাড়ি বয়ে কোন্দল করতে এসেছে দেখি যে। না, কোন্দল করতে আসি নাই। তোমার বউ একা আসতে পারে না, তাই রাখিতে সঙ্গে আসিয়াছি। এখন তোমার বউ পৌঁছিয়াছে, আমি চলিলাম। এই বলিয়া প্রফুল্লের মা বাটির বাহির হইয়া চলিয়া গেল। অভাগী তখনও আহার করে নাই। মা গেল, কিন্তু প্রফুল্ল গেল না। যেমন ঘোমটা দেওয়া ছিল তেমনি ঘোমটা দিয়া দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিল, তোমার মা গেল, তুমিও যাও। প্রফুল্ল নড়ে না। গিন্নি কইল, নড়ো না যে? প্রফুল্ল নড়ে না। কি জ্বালা! আবার কি তোমার সঙ্গে একটা লোক দিতে হবে নাকি? এবার প্রফুল্ল মুখের ঘুমটা খুলিল। চাঁদপানা মুখ, চোখে দর দর ধারা বহিতেছে। শাশুড়ি মনে মনে ভাবিলেন, আহা, এমন চাঁদপানা বউ নিয়ে ঘর করতে পেলেম না। মন একটু নরম হলো। প্রফুল্ল অতি অস্ফুট স্বরে বলিল, আমি যাইব বলিয়া আসি নাই। গিন্নি কহিল, তা কি করিব মা? আমার কি অসাধ্যে তোমায় নিয়ে ঘর করি? লোকে 5 কথা বলে, এক ঘরে করবে বলে, কাজেই তোমায় ত্যাগ করতে হয়েছে। প্রফুল্ল বলিল, মা, এক ঘরে হবার ভয় কে কবে সন্তান ত্যাগ করেছে? আমি কি তোমার সন্তান নই? শাশুড়ির মন আরো নরম হলো। বলিলেন, কি করব মা, জেতের ভয়। প্রফুল্ল পূর্ববৎ অস্ফুট স্বরে বলিল, হলেম যেন আমি অজাতি। কত শূদ্র তোমার ঘরে দাসীপনা করিতেছে, আমি তোমার ঘরে দাসীপনা করিতে দোষ কি? গিন্নি আর জুঝিতে পারিলেন না। বলিলেন, তা মেয়েটি লক্ষ্মী, রূপেও বটে, কথায়ও বটে। তা যাই দেখি কর্তার কাছে, তিনি কি বলেন। আমি এখানে বসো, তুমি বসো মা, আমি আসি। প্রফুল্ল তখন চাপিয়া বসিল।
সেই সময় একটি কপাটের আড়াল হইতে একটি 14 বর্ষীয়া বালিকা, সেও সুন্দরী, মুখে আধ ঘোমটা, সে প্রফুল্লকে হাতছানি দিয়া ডাকিল। প্রফুল্ল ভাবিল, এ আবার কি, উঠিয়া বালিকার কাছে গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।